নমস্কার। গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আতঙ্কের রাত। গল্প পাঠে বাপি। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের হাড় হিম করা ভূতের গল্প আতঙ্কের রাত। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যাবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল। কতদিন দাড়ি কামায়নি। বললাম, কী ব্যাপার? অবনী একটিও কথা না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের বাড়ি আছে, নিজেদের বাড়ি। সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারিও করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা করেছিস? অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে। কেন? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হচ্ছে। আমার আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখে আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা আচ্ছা আমি আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। ও, তুই একা তাহলে বাড়িতে? কিন্তু কিন্তু বিশ্বাস কর, আজ আজ কিছুদিন হলো ও ও বাড়িতে আমি আমি কিছুতেই থাকতে পারছি না। আমার আমার বড় ভয় করছে জানিস। ওখানে ও ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে তা জানি না, তবে তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকব। অবশ্য তোর কোনো অসুবিধে যদি না হয় তো। আরে না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে বরং আমারই তোর ওখানে গিয়ে থাকা ভালো। খবরদার, একদম না, একদম না। ওখানে ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। জানিস জানিস আমি ভাবছি বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই কোনো আপত্তি করবে না? বোধ হয় না। ওকে ওকে সব কথা আমি জানিয়েছি চিঠিতে। সামনের মাসে সোজা তোর এখানে চলে আসবে ও। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস?
ওটা ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার আমার বা আমার ভাইয়ের জন্মও ও বাড়িতে। এর আগে কখনো এরকম অস্তিত্ব অনুভব করেছিস? না রে, কখনো না। এমনকি দিন 15 আগেও না। আমি বেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাত ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখেই দেখে বা অনুভব করা ভালো। কেননা কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না। তবে তবে তুই গেলে আমি খুব খুশি হব। কেননা কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতি সত্ত্বেও এসব ঘটে কিনা। যদি যাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাওয়া যাবে। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। অবনী বলল, তাহলে তাহলে খুব ভালো হয় জানিস। আমার আমার এখন মাথায় ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে তবে এও জেনে রাখিস, আমি আমি আর কোনোদিনও একা থাকতে পারবো না। সবসময়ের জন্য আমার আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি ঘরে শুয়ে পড়লাম। শোয়ার পরেই দুজনেই ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ও কতদিন যে এমন আরামে ঘুমোয়নি জানিস। আমার তো একদমই ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিনে আর গাড়ি নেই? না, একটাই ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়িতেই সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরি নিচে, একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাত্রে। তুই কিন্তু বেশি দেরি করিস না। আরে না রে বাবা, তোকে একা রেখে আমি কখনোই বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই একজন বয়স্ক লোক আমাকে ডাকলেন, শোনো বাবা। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও? আমি আমি ওর বন্ধু হই। কিন্তু কেন বলুন তো? তুমি এসেছ, ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রির হলেই
চিৎকার করবে আর ঘরময় ছুটোছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথা খারাপ করে দিয়েছে ওর, বুঝলে? তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, বুঝলে? আর পারো তো কোনো মানসিক রোগীর ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি। তা বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগেই আপনারা ওকে দেখে কী সব ফিসফিস করছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অন্যরকম মনে করছি। দোকানের লোকরা বলল, আগে হ্যাঁ, আমরা ওকে হঠাৎ ওই রকমই হয়ে যেতে দেখছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের এক ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরকম বিশ্বাসই করে না, হাসে, শুধু হাসে, মনে করে আমি কোথাও সব বানিয়ে বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপারটা। ঠিক আছে, শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওই পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম, তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল মারি। কীরকম? আরে আর বলবেন না, অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজা বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি দেওয়ার পর দরজার খিলটা কে যেন খুলে দিল। তারপর তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে ওপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার কোনো সাড়াই নেই। তারপর হঠাৎ যেন জাদুমন্তর বলে ওপরের ঘরের দরজাটা খুলে গেল। আমরা ভেতরের ঘরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ির দরজার খিলটা ধাক্কাধাক্কির পর খুলে দিল কে বলুন তো? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখানকার কেউ বিশ্বাসই করতে চায় না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাতে আপনাদের ভেতর থেকে একজন যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাতে আমি নিজে চোখে দেখতে চাই এখানে কি হয় বা না হয়। কিন্তু না, আমার কথায় কেউ রাজিই হলো না। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যিই ভৌতিক ব্যাপার কিছু হয়, তাহলে কার কোপ কার ঘাড়ে চেপে বসবে কিচ্ছু বলা যায় না। তবে হ্যাঁ, সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজায় খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের দেওয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কী রে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে মনে খুব একটা সাহস পাচ্ছিলাম না, তাই তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও না, কোথাও না। ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল ঘরে গিয়ে বসি, রাতের খাবারটা তৈরি করা যাক। কি খাবি বল?
স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সিদ্ধ বসাচ্ছি। তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকে যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই। কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম। শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে ঘেঁষে সরে এসে বসল এবং বলল, এইবার আসবে সে, নিশ্চয়ই আসবে। কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাঁচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশলাইয়ের শব্দ হলো। তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো বাতিটা? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তিটা মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যাই ও দেখি। অবনী বলল, না 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 না, একদম না, একদম না, একদম না। তুই কি খেপেছিস নাকি? হ্যাঁ, ও রোজ এইভাবে ডাকে, আমি যাই না, একদম না, একদম না। আরে আয় না, আয় বলছি। আমার কিন্তু বড্ড ভয় করছে। আরে ভয় কি? আজ তুই একা নোস, আমি তো আছি তোর সঙ্গে, আয়। আমি প্রায় জোর করেই ওর হাতটা টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দুহাট হয়ে গেছে। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। সে ঘরে অবনীর ল্যাবরেটরি। সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরের তালা দেওয়া ছিল, তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনে ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কইছ না কেন? বলো কে তুমি? অবনী যেন পাথর হয়ে গিয়েছে। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম ওই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছ? আমাকে মুক্তি দাও। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সেই একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে এলো। তারপর
ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের উপর রাখল। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপরটা একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। একসময় ফটোর ভেতর থেকে মেয়েটা চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যা সহ্য করতে পারছি না। তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে আমি মুক্তি পাব। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন রেখে যেতে চাও না সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রাখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা। চুচড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরে বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর দুই আগে তোলা হয়েছিল ছবিটা। সেই ছবি হরিবাবু একদিন পরে নিতে এলেন কেন? বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবুর টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে দেখা করেনি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। তখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডাবল চার্জ দিয়ে ছবিটি নিতে এসেছিলেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর নেগেটিভটা পেলাম। কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভিতর থেকে, ফটোর ভিতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিজের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? হ্যাঁ আছে। কই দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম। সারা রাত আর ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমল। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্ট এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এরপর অবনীর বাড়িতে দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব ওই বাড়িতে হয়নি, এখনো না। ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও একটি নতুন গল্প। ততক্ষণ পর্যন্ত গল্পবাবুর পাঠশালার সাথেই থাকুন।